আগামী দিনে যে যা উন্নয়ন হবে সেগুলোকে আমরা প্রত্যক্ষদর্শী হতে চলেছি। তার জন্য আমি সত্যিই খুবই আনন্দিত। আমি এবং ভাই চেয়ারম্যানের জায়গা এখনও বাবার জন্যেই ওই জায়গাটা রাখা আছে। না ভাই চেয়ারম্যান হতে চাইলো, না আমি চাইছি। তাই দুজনেই আমরা ডিরেক্টর। একটা আইপিএলটা হচ্ছে একটা, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি কোনো আলাদা করে কোনো টিমকে সাপোর্ট করি না আইপিএলে। হ্যাঁ, যে প্রথম দিন থেকে যতদিন অবধি ওখানে মন্দির আমাদের উদ্বোধন হয়েছিল সেই দিন অবধি ওখানে কাজ করেছিলাম। তা একটা অসাধারণ ফিলিং যে মন্দিরের মধ্যে কাজ করা, বসে মার্বেলের যে কাজ করছে, মানুষের সঙ্গে যুক্ত থাকা এবং মানুষের পাশে দাঁড়ানো, সেটাই হচ্ছে সমাজসেবা। আর গভর্নমেন্টে এলে মানুষের পাশে দাঁড়াতেই হবে। হ্যাঁ, আমি তো ফুচকা খেতে ভালোবাসি। আমার ফেভারিট স্ট্রিট ফুড হচ্ছে ফুচকা। নমস্কার, আনকাট আনলকে আমি পৃথ্বী আরও একবার সকলকে স্বাগত। আমার পাশে যে মানুষটি বসে আছেন তার আলাদা করে কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে না। তিনি আমাদের সকলের প্রিয়, সকলের আদরের বৈশালীদি, শ্রীমতী বৈশালী ডালমিয়া, যার পিতা শ্রদ্ধেয় জগমোহন ডালমিয়া আমাদের ক্রিকেট দুনিয়াকে গোটা বিশ্বের কাছে আলাদা মাত্রা দিয়েছে। বৈশালীদিও কিন্তু সেই পথেই এগোচ্ছে এবং আস্তে আস্তে বাবার পথকে পাথেয় করে আরও এগিয়ে চলেছে। আজকের ইন্টারভিউ আমাদের বৈশালীদির সাথে। বৈশালীদি আজকে আমাদের অতিথি। বৈশালীদি, তোমাকে আনকাট আনলকে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ, নমস্কার। তাহলে আর দেরি করছি না, আমরা সোজাসুজি টপিকে ঢুকে পড়ি। একদম। দিদি, তোমাকে আরও একবার স্বাগত। নমস্কার। বলো, বর্তমান সময় এই পরিপ্রেক্ষিতে কেমন লাগছে বলো? খুবই ভালো লাগছে যে আমাদের এখানে এখন উন্নয়নের যে জোয়ার এসেছে এবং আমরা কত কি আমাদের এখানে উন্নয়ন হবে বেঙ্গলে, তো সেটা তো খুব আনন্দের বিষয়। এবং মানুষজন দেখেছেন তো কীরকম ম্যান্ডেটটা, সবাই, প্রত্যেকটা, শুধু আমি নই, প্রত্যেকে মানুষজন যারা এখানে আছেন, যারা ভোট দিয়েছেন, সবাই চেয়েছে যে একটা চেঞ্জ। তা সেই চেঞ্জই এসছে এবং চেঞ্জের জোয়ারে এখন আমরা আগামী দিনে যে যা উন্নয়ন হবে সেগুলোকে আমরা প্রত্যক্ষদর্শী হতে চলেছি। তার জন্য আমি সত্যিই খুবই আনন্দিত। দিদি, এই যে কোম্পানি এমএল ডালমিয়া, এটা তো শুধু একটা কোম্পানি নয়, এটা একটা পীঠস্থান, যার নিশ্চয়ই। মাথায় ছিলেন শ্রদ্ধেয় জগমোহন ডালমিয়া মহাশয়। তারপরে তুমি আসলে, তারপরে এখনো আছেন। হ্যাঁ, এখনো সশরীরে নেই কিন্তু তার আশীর্বাদ সবসময় আছে। কিন্তু বর্তমানে তুমি এবং তোমার ভাই অভিষেক দা এটাকে চালিয়ে নিয়ে যাচ্ছ। তো জগমোহন স্যারের পরে তুমি যে এই কোম্পানিটাকে চালাচ্ছ, সেক্ষেত্রে কি কি বাধা এবং প্রতিবন্ধকতা এসেছে যেটাকে তুমি? না, না, আমাদের কোনো বাধা প্রতিবন্ধকতা আসেনি। আমাদের কোনো বাধাই আসেনি, কেননা যে আমার বাবা যেখানে আমাদের জায়গা, আমাদের অফিস, এটা এখনও এই যে বললে যে উপর থেকে আশীর্বাদ, কিন্তু আমরা কি, আমি এবং ভাই চেয়ারম্যানের জায়গা এখনও বাবার জন্যেই ওই জায়গাটা রাখা আছে। না ভাই চেয়ারম্যান হতে চাইলো, না আমি চাইছি। তাই দুজনেই আমরা ডিরেক্টর। আর আমাদের কোনো বাধা কোনো কাজকর্মতে কোনো দিন আসেনি। আমরা সবসময় চেষ্টা করে গেছি ভালো কাজের সঙ্গে যুক্ত থাকতে, এবং আমাদের যা কাজ, আমাদের অনেকই সব ল্যান্ডমার্ক বিল্ডিং আছে, যেরকম বিড়লা প্ল্যানেটোরিয়াম, রবীন্দ্র সদন, বিড়লা মন্দির। ওটা বিড়লা মন্দিরটাই আমার প্রথম ছিল, ওটা আমার ফার্স্ট প্রজেক্ট আমি যখন কোম্পানিতে জয়েন করি। এবং তাছাড়া এয়ারপোর্ট হোটেল, এয়ারপোর্টের রানওয়ে এবং বিভিন্ন স্কুল, প্রচুর স্কুলস কলকাতায়, যেগুলো আমরা কনস্ট্রাক্ট করেছি, বা ব্রিজেস, টাওয়ার্স। যেটা ভুজে একটা বিশাল একটা ভূমিকম্প হয়েছিল সবাই জানে, সেখানে আমাদের টাওয়ার কিন্তু অত বিশাল উঁচু টাওয়ার হওয়া সত্ত্বেও আমাদের সেই টাওয়ার পড়ে যায়নি। 2001-এ? হ্যাঁ, সেই টাওয়ার কিন্তু আমাদের টাওয়ার তখনও দাঁড়িয়েছিল। এরকমই কনস্ট্রাকশন আমাদের এমএল ডালমিয়া, প্লাস আমাদের ক্যালকাটা লেদার কমপ্লেক্স, ওটাও আমাদের প্রজেক্ট, 1200 কিছু একরের ওপর। তা আমাদের কাজ আমাদের সেইভাবেই এগিয়ে চলেছে, এবং আমরা চেষ্টা করছি যে বাবার যে আমাদের শিক্ষা দিয়ে গেছেন সেটাকে আমরা নিয়ে যেতে আগে। শেষ হলো দিদি, এবার একটু অন্যদিকে যাচ্ছি। যেরকম আমরা ভাবি যে একটা সুনিশ্চিত জীবিকা মানে সরকারি চাকরি, এবং সরকারি চাকরির ক্ষেত্রটা অনেকটা সংকুচিত হয়ে এসছে, এবং সেক্ষেত্রে বাধ্য হয়েই আমাদেরকে বেসরকারির দিকে ঝুঁকতে হচ্ছে। নিশ্চয়ই। সেক্ষেত্রে অনেকের অনীহা বা একটা ভুল ধারণা বা একটা প্রত্যক্ষ ধারণা, যাই বলি না কেন, এটা থাকে যে বেসরকারিতে গেলে নাকি সেভাবে স্টাফেদের ঠিক মতন ট্রিট করা হয় না, এবং সেখানে জীবিকাটা অনিশ্চিত এবং যে কোনো সময় তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। এই ব্যাপারটা কতটা ঠিক, এবং তোমার এখানে তোমার কর্মচারীরা কিভাবে সেটাকে উপভোগ করছে, সেটা যদি একটু বলো।
না, এরকম আমার মনে হয় না যে এরকম যে সব কোম্পানি, হয়তো কোনো কোম্পানিতে হতে পারে, কারোর হয়তো খুব খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে হয়তো কোথাও, কিন্তু আমার মনে হয় না যে সব কোম্পানিতে এরকমভাবে মানুষকে মানুষ বলে গণ্য করা হয় না, এরকম তো হতেই পারে না। আমরা মানুষকে, আমরা সবাইকে ভীষণই ভালোবাসি, আমাদের কাছে পুরো ফ্যামিলির মতন। ওনারাও আমাকে আমাদের সবাইকে খুব ভালোবাসেন, এটা হচ্ছে আমাদের একটা বৃহত্তর ফ্যামিলি। এবারে সেরকমই এখানে। এবার যেটা গভর্নমেন্টের চাকরির কথা বললে, সত্যি করেই তো অনেক কমে এসেছিল, চাকরি কত খালি পড়ে আছে সেটা আমাকে আর আলাদা করে বলতে হবে না, সবাই জানে। এবারে দেখেছেন প্রধানমন্ত্রী যে দেখেছে, সবাই দেখেছেন যে প্রধানমন্ত্রীজি বলেছেন যে আগামী দিনে যে কিভাবে গভর্নমেন্ট সার্ভিসগুলো আবার মানুষের কাছে পৌঁছে যাবে, মানুষজন আবার চাকরি পরীক্ষা দেবে, পরীক্ষা দিয়ে একদম সঠিক উপায়, সৎ পথে আবার তারা গভর্নমেন্টের চাকরি পাবে, এবং যারা মেরিটোরিয়াস স্টুডেন্ট তারা আবার এক্সেল করবে লাইফে। এটা খুবই আনন্দের ব্যাপার, এবং গভর্নমেন্ট সার্ভিসেসে অফকোর্স অনেক বাড়বে। দিদি, এবার আইপিএল দেখছো তো? এবার আইপিএলে তো আমাদের টিম কলকাতা নাইট রাইডার্স তো অনেকটা পিছনে ছিল, একটু একটু করে উঠছে। কি আশা তোমার? প্লে অফ খেলতে পারবে? দেখো কি হয় সেটা তো আমি বলতে পারবো না অতটা, যে কতটা এগোতে পারবে সেটা আগামী দিন বলে দেবে। এবং আইপিএল এখানে আমরা যাচ্ছি, প্রত্যেকটা ম্যাচই আমরা দেখতে গেছি। একটা আইপিএলটা হচ্ছে একটা, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি কোনো আলাদা করে কোনো টিমকে সাপোর্ট করি না আইপিএলে। হ্যাঁ, অফকোর্স যেটা আমাদের কলকাতা নাইট রাইডার্স কলকাতার ব্যাপার, সেটাতে তো জিতলে আমরা খুবই আনন্দিত, আমিও হই। কিন্তু তাছাড়া আলাদা করে যে বিশাল কোনো একটা টিমের জন্য করি না। আমি মেনলি ইন্ডিয়ার সাপোর্টার। আমার ইন্টারন্যাশনাল ম্যাচেস যখন হয় সেটা, বা টেস্ট ম্যাচ, আমি খুব নস্টালজিক ফিল করি। আমার সবচেয়ে ভালো লাগে আমার টেস্ট ম্যাচ দেখতে। আইপিএলও খুবই ভালো লাগে, আর খুবই এন্টারটেইনিং। এটা একটা একটা অন্য মোডে হয়, সবাই একটা একটা এন্টারটেইনমেন্ট, একটা ফিলিং থাকে সেখানে। তা খেলাটা খুবই দুর্ধর্ষ হচ্ছে, এবং যে টিম ভালো খেলবে সেই টিমই জিতবে। আমার স্কুলিং হয়েছে প্র্যাট মেমোরিয়াল, হ্যাঁ। আর কলেজ হয়েছে শ্রী শিক্ষায়তন। তো এখনো এই দুটো স্কুল বা এই দুটো কলেজ বা যাই হোক, পড়াশোনার ব্যবস্থাটা আছেই। তোমার পড়াশোনা যে সময় হয়েছিল, বর্তমান শিক্ষা ব্যবস্থা কতটা পার্থক্য দেখছো? আহ, যদিও আমি প্রাইভেট স্কুল আর কলেজে পড়েছি, প্রাইভেট স্কুল আর কলেজ সেরকমভাবেই চলেছে, এবং গভর্নমেন্ট স্কুলিংটা আমি বলবো, কেন আমি যখন গভর্নমেন্টে এমএলএ ছিলাম, আমি অনেকগুলো স্কুলের দায়িত্বে ছিলাম, প্লাস আমি কলেজেরও প্রেসিডেন্ট ছিলাম। তা সেখানে কিছু কিছু জিনিস, যেমন স্কুলে আমি অনেক কিছু চেঞ্জ আনার চেষ্টা করেছিলাম, অনেক কিছু উন্নতি করার চেষ্টা করেছিলাম। এবারেও বলবো, আমি আশা করব যে যে গভর্নমেন্ট স্কুলসগুলোর অনেক উন্নতি করা হোক, কেন অনেক পিছিয়ে যাচ্ছে স্কুলের, নট অনলি ইনফ্রাস্ট্রাকচার হিসেবে, বাট পড়াশোনাটা অনেক হয়ে যাচ্ছে, অনেক কিছু জিনিস যেটা বাচ্চাদের পাঠ্যর মধ্যে রাখা হয়েছে, সেগুলো অনেক কিছু জিনিস হয়তো আরও অন্যরকম কিছু আনা উচিত। আমাদের ইন্ডিয়ান কালচারটাকে আরও তুলে ধরা উচিত, বা বাচ্চাদের আরও যাতে তারা আর্ট, কালচার, স্পোর্টস এবং অন্য অন্য জিনিসের সঙ্গে যাতে আরও খুব যুক্ত হতে পারে, যেটা ওদের ফিউচারের জন্য খুব কাজে আসবে, সেইগুলো যেন ওগুলোর মধ্যে রাখা হয়। আর সেটা আমার কাছে খুবই, আমার কাছে স্কুল কলেজ এগুলো খুব ইম্পর্ট্যান্ট। আমরা এখন একটা স্কুল করছিও, তোমরা হয়তো জানো, জগমোহন ডালমিয়া ওয়ার্ল্ড ওয়ার্ল্ড স্কুল। স্কুল। হ্যাঁ, রাইট। বাবার নামে একটা স্কুল করছি, সেখানে আমরা অনেক বিভিন্ন জিনিস আনার চেষ্টা করেছি, যেগুলো নর্মাল স্কুলসে নেই। দিদি, খেলার প্রসঙ্গই যখন আসলো, তখন এটা বলছি যে অভিষেক দা তো সিএবির চেয়ারম্যান হয়েছে, প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হয়েছিলেন। তার আগে আমাদের গ্রেট জগমোহন স্যার ক্রিকেট বিশ্বকে ভারতের ক্রিকেট বিশ্বকে চিনিয়ে দিয়েছে। তোমার কখনো মনে হয়নি যে তুমি ক্রীড়া প্রশাসনে আসো? আমি তো আছি রাজস্থান ক্লাবে, আমি আছি সেক্রেটারি। খেলাধুলা আমরা সবাই ভালোবাসি, সবাই। আমার ছেলেও ফুটবলে আছে, আমার এও আছে, আমার ভাইয়ের স্ত্রী, উনিও আছেন ক্লাবের সঙ্গে যুক্ত, আমিও একটি ক্লাবের সঙ্গে যুক্ত আছি। সবাই আমরা খেলার সঙ্গে যুক্ত আছি, আর আমরা খেলাকে ভীষণই ভালোবাসি। সারা পৃথিবী ঘুরে খেলা দেখেছি, এবং ক্রিকেট একটা আমাদের কাছে, সবাইকার কাছে, আমাদের কাছে খুব প্রিয়, আর ভেরি ক্লোজ টু দ্য হার্ট আমাদের সবাইকার। আর আমরা খেলার সঙ্গে যে কোনো খেলাকেই আমরা খুব ভালোবাসি, এবং নিজেরা খেলাধুলো করেওছি, এবং খেলাধুলোকে ভালোবাসি। ফুটবল বিশ্বকাপ দেখতে যাবে নাকি? আমি যাচ্ছি না, আমার ছেলে যাচ্ছে।
দিদি এবার একটু সরে আসছি। তুমি তো ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার নিয়ে দুটোতেই পড়াশোনা করেছো, এবং তুমি যেখান থেকে প্রথম ইন্টার্ন করেছিলে সেটা হচ্ছে আমাদের কলকাতার অন্যতম একটা স্থাপত্যশৈলী বিড়লা মন্দির। সেই অভিজ্ঞতাটা যদি একটু বল প্রথম দিনের। অসাধারণ। প্রথম দিন বলে আলাদা করে বলবো না, পুরোটাই আমি বলবো যে প্রথম দিন থেকে যতদিন অবধি ওখানে মন্দির আমাদের উদ্বোধন হয়েছিল সেই দিন অবধি ওখানে কাজ করেছিলাম। তা একটা অসাধারণ ফিলিং যে মন্দিরের মধ্যে কাজ করা, বসে মার্বেলের যে কাজ করছে মিস্ত্রিরা, তার আগে আমি জানতামই না যে মার্বেল কাটার জন্যে ডায়মন্ডকে ইউজ করা হয়। সেটা ওখানে গিয়ে দেখলাম যে ডায়মন্ড দিয়ে মার্বেল কাটা হয়। সেইভাবে কাজ করা, যখন ওখানে মূর্তি এলো, ঠাকুরের বিগ্রহ যখন এলেন, তা সেইখানে সেই মূর্তি স্থাপনা হওয়া, কত নিয়ম, কত সুন্দরভাবে এটা করা। আর আমি একটু পুজো আচ্ছা খুব ভালোবাসি, আমাদের বাড়িতেও চিরকালের আমরা খুবই খুব আস্তিক, ভীষণ পুজো আচ্ছাকে আমরা মেনে চলি সবাই, হোল ফ্যামিলি। তা সেই জন্য ওটা একটা আলাদা মাত্রা ছিল বিড়লা মন্দিরে কাজ করা, আর সেখান থেকে হাতে খড়ি হওয়াটা একটা বিশাল পাওয়া আমার কাছে। আমরা শেষের দিকে চলে এসেছি, আর দুটো প্রশ্ন। সমাজসেবা করার জন্য রাজনীতি কি খুব প্রয়োজনীয়? সমাজসেবা করার জন্য রাজনীতি প্রয়োজনীয় নয়, কিন্তু রাজনীতিতে থাকতে গেলে সমাজসেবা করা প্রয়োজন। কেন, আমি জানি যে আমি প্রথমেই যখন যোগদান করি 2016 সালে, আমি তার আগে সোশ্যাল ওয়ার্ক, সমাজসেবা করেই এসেছি, এখনও করে যাচ্ছি এবং আগেও করেছি। মানুষের সঙ্গে যুক্ত থাকা এবং মানুষের পাশে দাঁড়ানো, সেটাই হচ্ছে সমাজসেবা। আর গভর্নমেন্টে এলে মানুষের পাশে দাঁড়াতেই হবে। এটাই হচ্ছে, যেটা তুমি প্রশ্ন করলে, সমাজসেবা করলে কি রাজনীতি প্রয়োজন? না, রাজনীতি করলে সমাজসেবা করতেই হবে। এবার প্রত্যেক রাজনীতিবিদকে সমাজসেবী একটা মন থাকতে হবে। সেই ভালোবাসার মন যদি মানুষ নিয়ে রাজনীতিতে নামে, তার জায়গা, তার কনস্টিটিউয়েন্সি, তার এলাকায় অন্য মানুষজন যারা থাকেন তার কনস্টিটিউয়েন্সিতে, এবং তার আশেপাশের লোকজন বা সেই স্টেটের মানুষজন অনেক মানে আনন্দিত হবে। উন্নত যে এই জোয়ার, উন্নতির যে জোয়ার, সেটা তাদের কাছে পৌঁছে দিতে হবে, এবং মানুষজন অনেক জীবনে নিজেরা এগিয়ে যাবে, নিজেদের সিকিউর ফিল করবে যে একজনকে আমি যখন ইচ্ছে রাতে বিরেতে ডাকলে পাবো। একজন অভিভাবকের মতন পাশে এসে দাঁড়াতে হবে, এবং মানুষের জন্য নিজের ভালো লাগা, ভালো জায়গাটাকে ছেড়ে মানুষের ভালো লাগাটাকে, এটাকে আগে প্রাধান্য দিতে হবে, এবং মানুষকে ভালোবাসতে হবে। দিদি, বেড়ে ওঠা থেকে তোমার এখনো পর্যন্ত তুমি তিনটে সরকারকে দেখেছো। এই তিনটে সরকারের একটা করে পজিটিভ দিক কি? হ্যাঁ, ইনফ্যাক্ট আমি 4টে দেখেছি। কেন, কংগ্রেসের সময় আমি খুব ছোট ছিলাম তখন, যদিও খুব একটা কিছু মনে নেই, কিন্তু তখন কংগ্রেসেও সিদ্ধার্থ শঙ্কর রায় চিফ মিনিস্টার ছিলেন হ্যাঁ, সেই সময়টাও দেখেছি। কিন্তু সেই সময়টা আমার খুব একটা স্মৃতির বাইরে পলিটিক্সটা বোঝা। কিন্তু এখন দেখো, সিপিএমের যুগ যদি বলতে চাও, সেখানে কিছু ভালো জিনিসও ছিল, কিন্তু পরে কি হয়ে গেল যে তারা মানুষকে মানুষ বলেই গণ্য করতে লাগলো না, যাতে মানুষের যে ম্যান্ডেটে যে পরের গভর্নমেন্ট এলো, তৃণমূল সরকার, সেইভাবে হলো। এরপরে যখন এখন যেটা দেখছি আমি, এখানেও ওই সেম মানুষজন কিছুদিন ভালো কাজ করার পরে যা দেখলাম, যে আবার সেই একই ঔদ্ধত্য ব্যাপার, মানুষকে না মানুষ বলে গণ্য করা, বা মানুষের সুবিধে না দেখা, মেরিটোরিয়াস যারা স্টুডেন্ট বা মেরিটোরিয়াস যারা চাকরি, যারা প্রার্থী, তারা নিজেদের জায়গা না পাওয়া, এগুলোর বিশাল ক্ষোভ। এবং আমাদের এবারে বিজেপি সরকার এসছে, এখানে আমি খুবই আশাবাদী। অন্য স্টেটেও আপনারা দেখেছেন যে কিভাবে উন্নয়নের জোয়ারে কত উন্নতি হচ্ছে, মানুষজনের কত ভালো হচ্ছে, হ্যাঁ, কত ভালো হচ্ছে। তা সেই যে ওই জোয়ারটা আমাদের বাংলাতেও এসেছে, এবং আমি খুব মানে আমি খুবই এক্সাইটেড বলবো, যে আমি খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত যে আমাদের এখানেও সেইভাবেই আমাদের জোয়ারটা বয়ে যাবে, এবং আমাদের সেইভাবেই আমাদের উন্নতি হবে এখানে। আর একটা প্রশ্ন যেটা দিয়ে শেষ করব, একটা প্রবাদ, যে লঙ্কায় যায় সেই হয় রাবণ, তুমি কি মানো?
না, সেটা মানবো না। কেননা যে দেখো, আমিও এক জায়গায় এমএলএ ছিলাম, সেখানে কেউ বলতে পারবে না যে আমি মানুষকে অত্যাচার করেছি, কেন আমার নিজের ওপর দিয়েই আমি দেখেছি। আর এখানে যদি গভর্নমেন্টের কথা বলো, একেবারেই নয়। কেন যে এই যে তুমি নিজেই বললে যে 20টা স্টেটে আছে, সেই জন্য সেখানে তো দেখা গেছে যে সব মানুষজন বেটারমেন্ট হয়েছে, তাদের ভালো হয়েছে, তারা উন্নতি করেছে, ব্যবসা এসেছে, চাকরি পেয়েছে মানুষজন, মেরিটোরিয়াস স্টুডেন্টরা নিজেদের জায়গা পেয়েছে, মহিলারা রেসপেক্ট পেয়েছে, ইউথরা নিজেদের ভিশন খুঁজে পেয়েছে, এবং বাচ্চারা নিজেদের একটা এডুকেশন লাইন বা নিজের ফিল্ড, সেই দিশাটা দেখতে পেয়েছে। তাই জন্যে আমি মনে করি না যে সেটা নিজের হাতের মধ্যে যে যেটা তুমি বললে, সেটা কোনোদিনই এই প্রভাবটা আমি মানছি না। শেষ করবো এটা দিয়ে, কলকাতার সেরা 5টা স্ট্রিট ফুডের দোকান যেটা তুমি সময় পেলেই খেতে বেরো। কেন আমরা জানি যে তুমি গাড়ি থেকে নেমে ফুচকা খেতে যাও, হ্যাঁ। গাড়ি থেকে নেমে চা খেতে যাও, এমা সেই কি জন্য করে প্রশ্নটা জানলে? করো। এই তো জানতে হবে তো। হ্যাঁ, আমি তো ফুচকা খেতে ভালোবাসি। আমার ফেভারিট স্ট্রিট ফুড হচ্ছে ফুচকা। ফুচকা খেতে খুবই ভালোবাসি। কেন আমাদের যখন আমাদের যে সময়, সেই সময় স্ট্রিট ফুড বা জাঙ্ক ফুড বলতে ফুচকা, ভেলপুরি, ঝালমুড়ি, রোল এইসবই ছিল। এইগুলোতেই স্টিক করে আছি। খুব একটা আমি এখন নেক্সট জেনারেশনে খুব একটা যে এখনকার ফাস্ট ফুড সেটা খাই। অফকোর্স এখন দুনিয়ায় থাকতে গেলে সব রকমই খাওয়া হয়, কিন্তু যে কোনো ফাস্ট ফুডই আমরা খেয়েছি। কিন্তু ফুচকা, ভেলপুরি এবং আমাদের অফিসের সামনে বিশাল ফেমাস চা, আমাদের থিয়েটার রোড যে অফিস, তার গেটের বাইরে সেই চা ভীষণ ফেমাস। দূর দূরান্ত থেকে লোকেরা পাশে সকালবেলা চাটের দোকান। হ্যাঁ খেতে আসে। এবং চাট খুব ফেমাস এখানেই সব কাছাকাছি। এইখানে আমাদের সৎবোস রোডে এইসবগুলো নিশ্চয়ই খাওয়া হয়। এবং ভিক্টোরিয়া থেকে বোধহয় খাবার পাড়া বললেই বেশি ভালো হয়। ভিক্টোরিয়া আর নিউ আলিপুরে ফুচকা খেতে খুব ভালোবাসি। শেষ করবো এটা দিয়ে, আনকাট আনলাভ দর্শকদের জন্য তুমি কি বলতে চাও? আমি সবাইকে বলতে চাই যে আপনারা সবসময় সৎ পথে থাকবেন, মাথা উঁচু করে বাঁচবেন, কোনো দিন কাউকে ঠকাবেন না, এবং সবার নিজের ভালো অফকোর্স দেখবেন, তার সঙ্গে সবাইকে ভালো রাখবেন এবং নিজেও ভালো থাকবেন। অনেক ধন্যবাদ দিদি, অনেক ধন্যবাদ ব্যস্ত সময় থেকে বের করে দেওয়ার জন্য। আজকের জন্য এইটুকুই। সবাই কিন্তু এই ইন্টারভিউটা দেখবেন এবং কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর Thank you. আমরা অবশ্যই এটা দিদির কাছে আশা করছি, দিদিকে পরবর্তীকালেও আবার আমাদের প্ল্যাটফর্মের জন্য পাবো। নিশ্চয়ই, 100বার। সবাই ভালো থাকবে দিদি, তুমি অনেক ভালো থাকো, অনেক Thank ভালো you. ভালো কাজ করো। আজকের জন্য এখানেই শেষ, নমস্কার। নমস্কার।